আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় মায়েদের ভিটামিন ডির প্রয়োজনীয়তা। আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার নাভানা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পাওয়ার্ড বাই কিন্ডিক্যাল ডি ভিটামিন ডি3 ক্যালসিয়াম প্রিপারেশন। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষজ্ঞ অতিথি, বাংলাদেশের খুবই পরিচিত একজন নাম, ডাক্তার শাহানা রাজ্জাক আলী। উনি অ্যাসোসিয়েট প্রফেসর, রিটায়ার্ড, খুলনা মেডিকেল কলেজ, মা এবং শিশু প্রসূতি বিভাগ। উনি একজন ল্যাপারোস্কোপিক সার্জন। ম্যাডাম, আপনাকে স্বাগত সম্ভাষণ ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম, আমার দর্শকদের শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ম্যাম। ম্যাম ভালো আছেন? জি ইনশাআল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ম্যাম, আসতে পেরে ভালো লাগছে। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি টপিকটা আসলে ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রেগন্যান্সি এন্ড এই যে আপনি চুজ করেছেন সাবজেক্ট ম্যাটারটা, সত্যি এখন টাইম ডিমান্ডেড একটা প্রোগ্রাম আমি মনে করছি। জি থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আপনি যেটি বললেন যে এটি আসলে খুবই ডিমান্ডের একটা টপিক এবং খুবই প্রয়োজনীয় একটি মানে উপাদান, যে ভিটামিন ডি। এটা অ্যাডলোসেন্ট থেকে শুরু করে সবসময় কিন্তু আমাদের লাগে, এমনকি মেনোপজের পরেও কিন্তু আমাদের এটা খুবই উপকারী একটা ভিটামিন ডি। তো এইটা আপনারা সবসময় প্রেসক্রিপশন করে থাকেন। তো প্রথমেই আমরা জানতে চাইবো আসলে ভিটামিন ডির সোর্স বা উৎস এটা আমরা কোত্থেকে সাধারণত পেয়ে থাকি, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন না। জি জি, প্রথমত তো আমি বলবো যে খাবার এবং একেবারে বিনামূল্যে যেটা সানলাইট, সূর্যের আলো, সূর্যের রশ্মি। তো খাবার যেটা আমি স্পেসিফিক্যালি যদি বলি যে কোন কোন খাবারে পাওয়া যায়, সেটার মধ্যে বেশিরভাগ বলবো যে যে মাছগুলা বড় মাছ, যে মাছের মধ্যে তেল আছে, এরকম ফ্রেশ মাছের যে টুকরা, ওগুলার মধ্যে অনেক ভিটামিন ডি থাকে। এছাড়া বিফ লিভার, যেটা গরুর মাংসের যে গরুর যে লিভারটা থাকে, কলিজা, ওটার মধ্যেও কিন্তু অনেক ভিটামিন ডিটা পাওয়া যায়। এছাড়া আমরা অন্য কিছু খাবারের মধ্যেও পাই, যেমন টিকির মধ্যে পেতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, যে ফ্রুটস গুলো খাই, যেটা অনেকটা ফর্টিফাইড ফুডের মধ্যেও কিন্তু পাই। মিল্কে আছে, চিজে আছে, ইয়োগার্টে আছে। এগুলা মেইনলি এই খাবারগুলা যদি আমরা চুজ করি তাহলে এর মধ্যে আমরা পাবো। আর মাশরুম, আজকাল কিন্তু মাশরুমও আমরা খাই, ওখানে কিন্তু কিছু পরিমাণ পাওয়া যায়। তো আর বাকি আমরা সানলাইট থেকে পাবো, এটাই আমরা সাধারণ সোর্স বলি। ওকে ম্যাম, এই যে ভিটামিন ডি আমরা সূর্য আলো থেকে পেয়ে থাকি, কখন আসলে আমরা সানলাইটে গেলে এই ভিটামিন ডিটা পেতে পারি? এটা কখনকার রোদ আমাদের জন্য খুবই উপকারী, যদি একটু বলতেন। খুবই, এটা জানা খুব প্রয়োজন আমাদের। অ্যাকচুয়ালি সানলাইটে যদি আমরা ডাইরেক্ট সানলাইট যদি যাই, তাহলে আমাদের একটু এক্সপোজ হতে, বডিটা থেকে একটু কাপড় চোপড় কম রাখতে হবে, যাতে হাতে, পায়ে, পিঠে এগুলো জায়গায় আমাদের সম্পূর্ণ রোদের রশ্মিগুলা লাগে। যেমন 5 থেকে 30 মিনিট সপ্তাহে 1 বা 2 দিন, 2 দিন হলে ভালো। তো আমাদের দেশে মেয়েরা তো আমরা একটু কাপড় চোপড় বেশি পরি, আর সেজন্য হয়তো অনেকটা এক্সপোজ হয় না। এই জন্য স্পেসিফিক্যালি জানা ভালো, মানে নির্দিষ্ট ভাবে জানা ভালো যে এই কাপড় চোপড় একটু এক থেকে সরিয়ে, বা অনেক কাপড় যারা আমরা পরি এখন, যে হেজাবও অনেকে করেন, তো সেটার জন্য দেখা যাচ্ছে যে আমরা সানলাইট ওইভাবে লাগাতে পারি না। একটা আলাদা সময় বের করে সূর্যের রশ্মিতে থাকা ভালো। আর সেটার জন্য অনেক ভিটামিন ডি ওই চামড়া দিয়ে, আমাদের স্কিন যে চামড়া, ওইটা দিয়ে অ্যাবজর্পশন হয়, মানে বডিতে যায়, ঢোকে। এখন যদি একটা ক্লাউডি ওয়েদার হয়, তাহলে কিন্তু হাফ চলে যায়। কিংবা পলিউশন যদি থাকে, তাহলে 60% কম থাকবে, গায়ের আমাদের শরীরের ভিতর ঢুকবে না। এগুলো খেয়াল করতে হবে, তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আমরা সানলাইট থেকে আমরা পাবো। এটা। আর সূর্যের রশ্মির ব্যাপারে আরো বলতে পারি যে যদি আমরা গ্লাসের রুমের মধ্যে থাকি বা ঘরের মধ্যে থাকি, তাহলে কিন্তু সূর্যের রশ্মি একেবারেই পৌঁছায় না, এটা আমাদের জানা দরকার। অনেক সময় আমরা জানালার কাছে বসলাম, ভাবলাম আমার গায়ে লাগছে, অ্যাকচুয়ালি এক্সপোজার কিন্তু একেবারে বাইরে গিয়ে গায়ে রোদটা লাগাতে হবে। আচ্ছা, সেটা কি ম্যাম সকালবেলার রোদ নাকি দুপুরের আগে রোদ, কখনকার রোদটা বেশি? টাইমিংটা হলো সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, ওই সময় যেটা সূর্য আমাদের দেশে, এই যে ক্লাইমেট যে কান্ট্রি, এই দেশে এটাই হলো টাইমিংটা।
প্রিয় দর্শক, ডাক্তার শাহানা রাজ্জাক ম্যাম যেটা বলছিলেন যে কখন আমাদের সূর্যের রশ্মি আমাদের গায়ে লাগাতে হবে, সবচেয়ে পারফেক্ট যে সময়টা উনি বলেছেন সকাল 10টা থেকে দুপুর 3টা, এই সময় যে রোদটা থাকে সেই রোদটা কিন্তু আমাদের গায়ে লাগাতে হবে, এবং এই রোদ থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি যেটা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আমরা পেয়ে থাকবো। ম্যাম, আপনার কাছে জানতে চাবো যে আমাদের দেশের শুধু আমি মেয়েদের কথা বলি, মেয়েরা তো মনে করে যে রোদের মধ্যে গেলে তাদের গায়ের রং কালো হয়ে যাবে, তাহলে তো তারা রোদে বের হবে না বা তারা ভিটামিন ডি থেকেও বঞ্চিত হবে। সে ব্যাপারে যদি একটু বলতেন, সতর্কতা ব্যাপার অ্যাডভাইস হিসেবে যদি বলতেন। না দেখুন, আমরা এই যে সানস্ক্রিন আমরা ইউজ করি, SPF6, তাই না? সানস্ক্রিন ইউজ করি অনেক। তারপরে যারা ওভারওয়েট, তারপরে যাদের মেলানিন পিগমেন্টেশন, কালার, বডি স্কিনটা একটু ডার্ক ডার্ক, তাদের কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্পশনটা কম হয়। প্রশ্নটা ছিল কি মেয়েরা যেতে চায় না, না কালো হয়ে যাবে? মেয়েরা কালো হয়ে যাবে, জি না, এটা তো আমাদের আগে আগে হ্যাঁ, আগে তো প্রয়োজন, তাই না? আমার যদি শরীরে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে আমি সানস্ক্রিন দিয়ে বাইরে যাব। আগে তো প্রয়োজন, পরে সৌন্দর্য। রাইট রাইট, সেটাই ম্যাম, যেটা আপনি বলছিলেন যে আসলে আগে প্রয়োজন। তা আমার যদি ভিটামিন ডির অভাব থাকে বা আমার কোনো, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভিটামিন ডির অভাব আছে, এই জন্য কিন্তু আমাদের একটু হলেও কিন্তু সান এক্সপোজে আসা উচিত, যাতে আমরা ভিটামিন ডির অভাবটা পূরণ করতে পারি। ম্যাম বলছিলেন যে খাবার, যে খাবারগুলোর কথা, আপনি চিজ, ইয়ক, মিল্কের কথা বলেছেন। অনেকে কিন্তু আসলে মিল্ক খেতে চায় না, বা এই যে খাবারগুলোর কথা বললেন চিজ বা ইয়ক খেতে চায় না, এগুলো খেতে চায় না। এগুলো যদি না খায় সেক্ষেত্রে সে আসলে কিভাবে তার ভিটামিন ডির অভাব পূরণ করতে পারবে? খুবই ভালো কোশ্চেন। অনেকের তো মিল্ক ইনটলারেন্স থাকে, তাই না? রাইট, ইনটলারেন্স থাকে না, যে আমি খেতে পারছি না, খেলে হ্যাঁ ইন্টেস্টিনাল প্রবলেম হয়, ডায়রিয়া হয়, তো হজম হয় না, যেটা অনেকে বলেন। তো এদের ক্ষেত্রে একই জিনিস যে আমি বলবো, এটা হলো ফর্টিফাইড কিছু ফুড পাওয়া যায়, যেরকম জুস, অরেঞ্জ জুস, লেমন জুস, এগুলোর মধ্যে কিছু ফর্টিফাইড, বা মিল্ক যারা খেতে পারেন না তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য এই ফুড গুলো অনেক জরুরি হয়ে যাবে। যেরকম লিভার, কলিজা খেতে পারেন ওনারা, তারপরে ফ্লেশি মাছগুলা, কড লিভার অয়েল খেতে পারেন। এগুলো থেকে প্লাস আমাদের কিন্তু বাজারে কিন্তু আমাদের কিছু ওষুধ পাওয়া যায়। আসলে আমাদের বডিতে কতটা মাত্রা থাকতে হবে সেটা দেখে নিয়ে তারপরে এডিশনালটা দেওয়াটাই ভালো। তো এরকম বাজারে মিল্ক কম্বিনেশন পাওয়া যায়, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, আসলে দুটোই কিন্তু একটা একটার সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে ক্যালসিয়াম বডিতে যদি পুরোভাবে অ্যাবজর্পশন হতে হয় তাহলে কিন্তু ভিটামিন ডি এর সাহায্য লাগে। তো ক্যালসিয়ামটা তো মেয়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা মিনারেল। জি ম্যাম। দর্শক, আমরা শুনছিলাম ম্যাম আমাদেরকে বলছিলেন যে আসলে আমাদের ভিটামিন ডি যে লাগবে, এটার ব্যাপারে ম্যাডাম খুবই গুরুত্বের সঙ্গে আমাদেরকে বলছিলেন। এখন ম্যাম একটু জানতে চাইবো যে একটা মেয়ে যখন ধীরে ধীরে বিয়ের পরে মা হতে যাচ্ছে, তখন তো তাদের ভিটামিন ডিটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন কি পরিমাণে ভিটামিন খেতে হবে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি পূর্ণবয়স্ক আমি বলি, তাহলে অ্যাটলিস্ট 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে তাকে ইনজেস্ট করতে হবে, তাকে খেতে হবে। যদি সেটা ফুডের মধ্যে দিয়ে না আসে, এবং আমরা বলি যদি আমরা ভিটামিন ডি টেস্টটা করি ব্লাডের সেরাম লেভেলে, তাহলে আমরা চাই যে মোর দ্যান 75 মিলিমোল থাকে পার লিটারে। তো এইটা যদি আমাদের কম থাকে, ঘাটতি থাকে, এবং সাধারণত থাকে, ফুড কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণটা সাপ্লাই করতে পারে না। অনেক সময় আমাদের ইন্টেস্টিনের প্রবলেম থাকে, ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন হয় না, খাদ্যনালী থেকে দেখা যায় অনেক মিনারেলস অ্যাড হয় না। তখন ন্যাচারালি আমরা যেটা লাগবে সেটা তো বললামই, যে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এখন এটা যদি কোনো কারণে ঘাটতি হয়, তাহলে আমরা আগে জেনে নিই যে আমাদের কি সমস্যা হতে পারে, যে আমি খাওয়া ওষুধ কেন, না খেলে কি হবে আর খেলে কি হবে। তো না খেলে যেটা হয়, পর্যাপ্ত পরিমাণ যদি আমি না খাই তাহলে আমার কি সমস্যা হতে পারে। তার মধ্যে মেইন যে প্রবলেম গুলো আমরা দেখি, একটু আলোচনা বেশি বড় হয়ে যাচ্ছে কিনা, মানে আমি যা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা না খাই, কম খাই, তাহলে কি সমস্যা হবে, যার কারণে আমার লাস্ট কি যে খেতে হবে। তো আমি বলবো যে এটা মেইনলি যেটা আমরা ফিল করেছি, যে যদি কারো ডেফিসিয়েন্সি থাকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি, দুটোই কিন্তু তার শরীরের জন্য ভালো না। বিশেষ করে কোনটার জন্য ভালো না, তার মাংস, যে আপনার বডিতে যে শরীরে যে মাংসপিণ্ড থাকে আমাদের, ওটার যে ক্যাপাসিটি, সেটা যে ভালোভাবে কাজ করবে, কিংবা গায়ের অনেক সময় শরীর দেখা যায় যে আঙ্গুল ভেতরের দিকে টেনে আসতেছে, কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাসল ক্র্যাম্প হচ্ছে,
মাংস মনে হচ্ছে যে পা হাত পা ঝিনঝিন করছে বলে পেশেন্টরা, মানে রোগীরা যারা ভুগে এই প্রবলেম নিয়ে। আর এছাড়া দেখা যায় যে হাড়ের মধ্যে তাদের ব্যথা হচ্ছে, একটা পর্যায়ে যে এমন ব্যথা হয় যে দেখো কোমরে ব্যথা, পা হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো হয়। আর এছাড়া যদি তারা পরবর্তীতে যখন বাচ্চা নিতে চায়, তাহলে যদি জি শরীরে ম্যাম। ঘাটতি থাকে ক্যালসিয়াম আর ভিটামিন ডি ঘাটতি থাকে, তাহলে তার বেবিটাও কিন্তু সমস্যা হয়, তার প্রেগনেন্সিটাও তত ভালো হয় না। তো পরে আমরা এটা আলোচনা করি। জি মেনলি যেটা বলছিলাম, আমরা কি কথা ছিলাম যে ক্যালসিয়ামের হ্যাঁ, আমাদের পূর্ণবয়স্ক নারী কি পরিমাণে ভিটামিন ডি পুনর্বার, হ্যাঁ প্রতিদিন প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি আমি বলবো যে অ্যাটলিস্ট এটাই খাওয়া উচিত যে চারশো। প্রতিদিন প্রতিদিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট হ্যাঁ করে তারা খাবে, এবং হ্যাঁ, তারা, হ্যাঁ, এছাড়া তারা যে ডায়েট গুলো আছে সেই ডায়েট গুলো তারা খাবে। এই যে ম্যাম আপনি ডায়েট থেকে বলছিলেন হার্ডলি ভিটামিন ডায়েট থেকে হার্ডলি হার্ডলি 44,000 আসে, সেই জন্য আর 2,000 আপনার এক্সট্রা লাগছেই। এক্সট্রা লাগছে, রাইট? ম্যাডাম, এই যে আপনি বলছিলেন যে এটা লাগবে 6000 ইন্টারন্যাশনাল ইউনিট লাগবে তাদের, ভিটামিন ডির অভাব হলে একজন প্রসূতি মায়ের কি কি সমস্যা হতে পারে, যেটা আপনি একটু আগে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাতে আমি যেতে চাচ্ছিলাম। ভালোই হলো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং সবার জন্য এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন যে কেন আপনি ভিটামিন দিচ্ছেন না, কখন দিবেন, এখনো দিলেন না। তো হয় কি, প্রেগনেন্সিতে তো ফার্স্ট ট্রাইমিস্টার একটু বমি লাগে, মাথা ঘোরে, জি কোনো এক্সট্রা বেশি ওষুধ দিলে সে নিতে পারে না। আর আমাদেরও, আমরা বিভিন্ন ভাবে দেখা গেছে, বিভিন্ন জরিপে দেখা গেছে, বিভিন্ন অনেক অনেক স্টাডি হয় তো, এটা নিয়ে অনেক সবকিছু নিয়ে স্টাডি হয়। তো স্টাডিতে দেখা গেছে যে আমাদের ভিটামিন ডি3 এবং ক্যালসিয়াম লাগে হলো থার্ড ট্রাইমিস্টার, মানে মাঝামাঝি প্রেগনেন্সির পর থেকে এবং শেষের 3 মাস খুব বেশি প্রয়োজন হয়। প্রথম দিকে আমাদের জি 3 মাসে অত প্রয়োজন হয় না, কিন্তু তারপরে যে প্রয়োজনটা হয় এই সময় যদি আমরা দেই, অনেক সময় দেখা যায় বলে কনস্টিপেশন হচ্ছে, বমি লাগছে, এরকম বলে। সেই জন্য সাইড এফেক্ট গুলো যাতে না হয়, কম হয়, সেই জন্য আমরা একটু দেরিতেই দিই। তো দেরিতে দিলে ওই সময় কি সুবিধা আর আগে দেওয়ার জন্য কি অসুবিধা একটু বললাম, যে বমি লাগে, ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, আর কনস্টিপেশন হয়। কিন্তু যদি জি আমরা ওই শেষের দিকে যেই, তখন কিন্তু ওই বমিটা আর থাকে না। তো ন্যাচারালি ওই সময় দিলে আমার লাভটা কি, সেটা হলো যে আমার, বিশেষ করে প্রেগনেন্সির লাভগুলো আমি বলতে চাই। সেটা হলো যে প্রেগনেন্সিতে বোনের যে ডেভেলপমেন্ট, যে হাড়ে যে ব্যথাগুলো করে বা হাড় ক্ষয়ে যায়, ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি মিক্স করে যদি আমরা দেই, তাহলে কিন্তু আমার সেই পেশেন্টের পায়ে ব্যথা, মাসল ক্র্যাম্প, তারপরে কোমরে ব্যথা, এগুলো অনেক কম হবে। এছাড়া জি তার বেশি যে সমস্যাগুলো, সেটা হলো যে প্রেগনেন্সিতে কিন্তু কি হয়, প্রেশার বেড়ে যায় অনেকে। তো এটা জি কিন্তু এটা অনেকখানি প্রিভেন্ট করে, 50%, মোর দেন 50% একলামশিয়া বলি আমরা, যে খিঁচুনি হয় মায়েদের। তো একলামশিয়া এটা কিন্তু টিটানাস না, একলামশিয়া কিন্তু একটা আলাদা রোগ, যেটা রক্তনালীর উপরে সমস্যার জন্য হয়। তো এটাতে কিন্তু ক্যালসিয়ামের ভীষণ প্রয়োজন, এটাকে প্রতিরোধ করতে গেলে। আর খিঁচুনির জন্য কিন্তু প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া রোগে কিন্তু আমরা অনেক মাকে হারাই। এর পাশাপাশি আমরা কিন্তু হারাই, প্লাস বাচ্চাও আমরা হারাই। তো এটাকে যদি মাতৃমৃত্যু রোধ কমাতে হয়, শিশু মৃত্যু রোধ কমাতে হয়, তাহলে কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডির কোনো বিকল্প নাই। এর জি পাশাপাশি আমি আরো বলতে পারবো যে যেটা হয়, শুধুমাত্র প্রি এক্লামশিয়া এক্লামশিয়া না, এটা কিন্তু বার্থ রেট কমায় দেয়, বাচ্চার যে জি গ্রোথ সেটা কমিয়ে দেয়, এবং বাচ্চার হাড় নরম হয়ে যায়, এবং এমন বিভিন্ন ধরনের ডিফর্মিটি বলি, মানে জন্মগত জি হাড়ের সমস্যা নিয়ে সে জন্মায়। আর এছাড়া অনেক সময় যারা ডায়াবেটিক প্রোন থাকে, তাদের কিন্তু ডায়াবেটিসও দেখা দেয়, হ্যাঁ, জি টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। তো সেই জন্য এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা অনেক বুঝতে হবে, যে হাড়ে ব্যথা কিংবা অনেক সময় ফ্র্যাকচারও হয়, যে লেভেলে জি হয়তো ফ্র্যাকচারও হয়। তো এটা অনেক লেট স্টেজ। আর আমার মনে হয় আমাদের দেশের মেয়েরা এখন অনেক সচেতন, তারা অনেক বেশি চেক আপে যান এবং অনেক অনুষ্ঠান শোনেন, আপনাদের মতো এরকম অনলাইন প্রোগ্রাম গুলো তারা দেখেন, এবং সেখান থেকে ওনারা অনেক জ্ঞান অর্জনও করেন, জানতে পারেন। তো আমি বলবো যে ক্যালসিয়াম ভিটামিন ডির কিন্তু বিকল্প নেই, কারণ আমরা এটা ফুড থেকে খুঁজতে পারি। আর ফুড থেকে খুঁজে যেহেতু আমরা অ্যামাউন্টটা পাই না, এটা কিন্তু ট্যাবলেট এবং ইনজেকশন দুই ফর্মেই পাওয়া যায়। তো জি যেটা যার যেরকম লাগে সেভাবে আমরা দিতে পারি patient। জি জি। তাই অনেক ধন্যবাদ ম্যাম সুন্দর করে বলার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডাক্তার শাহানা রাজ্জাক আলী ম্যামের কাছ থেকে মায়েদের ভিটামিন ডির প্রয়োজনীয়তা। আর আমরা এটার আজকে স্পন্সরশিপ পেয়েছি কিন্ডিকাল ডি থেকে। আপনারা জানেন ম্যাম সুন্দর করে বলেছিলেন যে এই প্রেগনেন্সি অবস্থায় ভিটামিন ডি
খুবই খুবই দরকার, বিকজ এটা অনেক ধরনের ডিজিজ করে, এমনকি মৃত্যু ঝুঁকিও নিয়ে আসে, সেটা শিশুর ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই। অতএব যে সমস্ত মারা এই প্রোগ্রামটি দেখছেন বা যে সমস্ত হাজবেন্ডরা এই প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই তাদের স্ত্রীদের ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন। ডক্টর যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবে অবশ্যই ভিটামিন ডি বা যে অ্যাডভাইস গুলো দিচ্ছেন, মেডিকেশন গুলো দিচ্ছেন, তারা অবশ্যই সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে সেগুলো তারা ব্যবস্থা নেবেন। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনি অনেকগুলো কমপ্লিকেশনের কথা বা জটিলতার কথা আপনি বলেছেন, যে শিশুর লো বার্থ ওয়েট হতে পারে, মায়েদের একলামশিয়া বা প্রি একলামশিয়া বা একলামশিয়া হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বা হাইপার টেনশনের মতো ঝুঁকি হতে পারে, যেটাকে আমরা জেস্টেশনাল হাইপার টেনশন বা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি। তো এই যে প্রি একলামশিয়া সম্বন্ধে যদি একটু বলতেন, কারণ এই কারণে আমরা অনেক মায়েদেরকে হারিয়ে ফেলি, যেটি খুবই প্যাথেটিক একটা ব্যাপার হয়ে যায়। প্রি একলামশিয়া সম্বন্ধে যদি একটু বিস্তারিত ম্যাম যদি একটু বলতেন। এই রোগটা আসলে খুবই ভয়াবহ। এই জন্য সবাইকে এই যে চেক আপ আমরা WHO থেকে বলি যে প্রতি মাসে একবার দেখাও, অ্যাটলিস্ট প্রেগনেন্সিতে কম করে হলেও 3 বার তুমি চেক আপে যাও। কেন ওকে। বলছি এটা? হ্যাঁ, এটা বলার কারণ এটাই যে এই রোগগুলো যেন আমরা প্রতিরোধ করতে পারি, এবং এটা কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। এমন না যেটা হয়েছে আর পেশেন্টটা মারাই যাবে। যাতে না হয় প্রিভেন্ট করা, মানে একটা রোগ হওয়ার আগে আমরা সতর্কতা নিলাম। তো এই প্রিভেনশন করতে গেলেই কিন্তু এই একলামশিয়া প্রিভেনশন যেহেতু আছে, সেজন্য আমরা এটা প্রিভেনশনটা করব। এটা কিরকম হয়, প্রেশারটা বেড়ে যায়, গা হাত পার মধ্যে পানি এসে গা হাত পা ফুলে যায়, আর প্রস্রাবের থেকে ইউরিন থেকে এটা প্রোটিন বের হয়ে যায় শরীর থেকে, তো যেটা কিডনিতে এফেক্ট করে। জি। তো এবং রক্তনালীর উপরে এটা চাপ সৃষ্টি করে, যার কারণে এই এক্লামশিয়া রোগটা হয়। কিন্তু আমরা যদি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম খাই, ভিটামিন ডি থাকে সঙ্গে, এবং ব্যালেন্সড খাবার খাই, এবং পাশাপাশি আমরা ডক্টরের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করার জন্য কত ডোজে খেতে হবে, কতদিন খেতে হবে, তাহলে আমরা এগুলো কিন্তু এড়াতে পারবো, এই ঝুঁকিগুলো এড়াতে পারবো। আর ওকে। ইন্টেস্টিন থেকে এটা অ্যাবজর্পশন হয় তো ক্যালসিয়ামটা। জি। তো জি। ইন্টেস্টিনাল কোনো ডিসঅর্ডার যদি কারো থাকে, তার জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে। আগে থেকেই যদি ম্যাম, অনেকে দেখা যায় যে তারা যখনই তারা প্রেগনেন্ট হয়, যখন তারা তখন তারা দেখা যাচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস বা জেস্টেশনাল হাইপারটেনশন নিয়েই তারা প্রেগনেন্সি পুরোটা কভার করে ফেলে, সেক্ষেত্রে কি অ্যাডিশনাল কোনো প্রিকশন নিতে হয়? হ্যাঁ, অবশ্যই প্রিকশন নিতে হবে। মানে অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ওষুধ তো আছে, হ্যাঁ, আমাদের যেটা যেটা প্রেসক্রাইব করি প্রেগনেন্সিতে, সেটার পাশাপাশি বিশ্রাম, তারপর অন্য কিছু টেস্ট করে দেখা যে তো কোন লেভেলটা হাই আছে কোলেস্টেরলের, সেই রকমের ফুড খাওয়া, বিশ্রাম তো অবশ্যই। আর চেক আপের মাত্রা তখন বাড়িয়ে দিতে হয়, 200 আগে আমরা বলি যে 1 মাস পরে আসেন, আর প্রয়োজনে সেই পেশেন্টকে কিন্তু 2 সপ্তাহ পরেও আসতে হতে পারে চেক আপে। এটা আর এগুলোই বলবো, বিশেষ করে টেনশনে হাইপার টেনশনে যারা ভুগেন, তাদের তো কন্টিনিউয়াস ওষুধ খেতে হয়, আর তাদের বাচ্চা রিস্কটা বেশি থাকে, আবার তার জি। একলামশিয়া রিস্কও বেশি থাকে, শরীরের মানে জীবনের ঝুঁকি খুব বেশি থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা তো ম্যাম প্রায় পেশেন্টদেরকে কাউন্সিলিং করে থাকেন, তার পরিবারের সাথেও কাউন্সিলিং করে থাকেন। এই যখন কাউন্সিলিং করেন, সেই কাউন্সিলিং এর যদি অভিজ্ঞতা, তারা কিভাবে রেসপন্স করে, যদি দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আচ্ছা, রেসপন্সটা তো আমি দেখি অনেক ভালো, অনেক ভালো। কারণ এখন তো একলামশিয়া অনেক কমে গেছে, মানুষের সচেতনতার জন্য অনেক কমে গেছে। তো তারপরে আমি বলবো যে পেশেন্ট আসলে ফ্যামিলি সহই পেশেন্টকে একটু কাউন্সিলিং করা ভালো। কারণ আমাদের দেশে মেয়েরা বেশিরভাগ অনেক সময় অল্প বয়সে বিয়ে হয়ে যায়, পরে অল্প বয়সে বাচ্চা নিয়ে ফেলে, তখন তারা বুঝতে পারে না যে কি খেতে হবে কি খেতে হবে না। আবার আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি কিছু ট্যাবুস থাকে, যেরকম কেউ জি। হয়তো বলে খুব গরম দুধ খাও, কেউ বলে দুধ খাওয়াই যাবে না, কেউ হয়তো বলে যে না বিফ তেল মাছ মাছ খাওয়ার দরকার নেই, তারপর জি। কিংবা বাইরে যেও না। তো এইগুলো জি। কিছু ট্যাবুস থাকে। তো যার জন্য যে হাজবেন্ড, তারপরে বাসায় যে শ্বশুর বাড়িতে থাকে ননদ থাকেন, তারপরে শাশুড়ি থাকেন, মায়েরা থাকেন, ওনাদের সবাইকে মিলে যদি ফ্যামিলিকে আমরা কাউন্সিলিং করি, তাহলে জিনিসটা বেটার হয়। সেটা বলবো এটাই জি। বলার, যে অসংখ্য ধন্যবাদ কাউন্সিলিং ম্যাম। ভালো প্রিয় করতে হবে। দর্শক, জি,
ম্যাম যেটা বলছিলেন কাউন্সিলিং, এবং যখন আপনারা ডক্টরের কাছে, গাইনোকোলজিস্টের কাছে ভিজিটে যাবেন, ডেফিনেটলি আপনি আপনার হাজবেন্ড বা ফ্যামিলির কাউকে নিয়ে যাবেন, তাহলে কাউন্সিলিংটা খুব ইফেক্টিভ হয় এবং তারাও বুঝতে পারে যে আসলে এখানে রিস্ক বেনিফিট রেশিওগুলো কি কি থাকতে পারে, কিভাবে আপনার সন্তানের যে আগত সন্তান আসছে তার যত্নটা আপনি কিভাবে নেবেন, ডক্টর ভিজিটগুলো আপনি কিভাবে ঠিক করবেন, কোথায় সেই শিশুটি ভূমিষ্ঠ হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একজন গাইনোকোলজিস্ট আপনাকে পরামর্শ দিয়ে থাকে। সেই পরামর্শগুলো আপনার ফ্যামিলির সদস্যকে নিয়ে যান, তাহলে তাদেরকেও বুঝতে সুবিধা হবে এবং তারা কিন্তু একটা সুন্দর একটা শিশু আমরা কামনা করতে পারি। ম্যাম যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে এই যে মায়েদের ভিটামিন ডির খুব বেশি দরকার, কেন এই প্রসূতি মায়েদের ভিটামিন ডির প্রয়োজনীয়তা তখন বেশি বেড়ে যায়, সে সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হলো যে বডির সবকিছু ডিমান্ড বাড়ে, সবকিছু চাহিদা বেড়ে যায়, রক্ত চলাচল বাড়ে। হেমোডাইলিউশন কথাটা আসলে এটা বোঝানো একটু সায়েন্টিফিক টার্ম। তো যার কারণে হয় কি যে সেলের ভিতরে বা কোষের মধ্যে, আমাদের কোষের মধ্যে যে ক্যালসিয়াম বা ভিটামিনটা যাবে ওইটা স্লো হয়ে যায় প্রসেসটা। প্রসেসটা স্লো হওয়ার জন্য আমাদের যে মাত্রা, ক্যালসিয়ামের মাত্রা বা ভিটামিন ডির মাত্রা, এটাও কিন্তু বডিতে লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য আমরা এক্সট্রা ক্যালসিয়াম, এক্সট্রা ভিটামিন ডির কথা বলছি, যে এটার জন্য কি হবে, আমাদের ব্লাড ভেসেল গুলো ভালো কাজ করবে, মাসল গুলো ভালো টোন থাকবে, তারপর হলো হার্টের রক্ত চলাচল, সমস্ত শরীরের রক্ত চলাচল, ফুলের মধ্যে রক্ত চলাচল, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবে ক্যালসিয়াম আর ভিটামিন ডি। তো এটা ভালো থাকলে কি হবে, আমাদের আগে আগে ডেলিভারি হবে না, আগে আগে পানি ভাঙবে না, ছোট বাচ্চা ডেলিভারি হয়ে যাবে না, এই ধরনের কিছু একেবারে যে হবে না তা না, কিন্তু প্রতিরোধ করবে। বিশেষ করে এই রোগগুলো যেগুলোর নাম বললাম, সেই রোগগুলো আমরা কম সাফার করবো। এইটা এগুলো বিশেষভাবে বলা। এবং ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আমি বলবো যে যখন মায়েরা বুকের দুধ খাওয়াবেন, তখন সেই বুকের দুধে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং আয়রন বাচ্চার জন্য দরকার হয়ে পড়ে। তো এটা তো আরো একটা বড় ব্যাপার, যে একটা সুস্থ বাচ্চাকে আরো সুস্থ রেখে রেখে এক এক বছর পর্যন্ত বুকে দুধ খাওয়ালে, যে আমি যদি ক্যালসিয়াম খাই, মা যদি ক্যালসিয়াম খান, তাহলে তার ব্রেস্ট মিল্কে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আসবে, যেটা কিনা বাচ্চার বোন যদি কোনো ডিস্ট্রাকশন না হয় সেটা আরো অব্যাহত থাকবে এবং বাচ্চা বারবার অসুস্থ হবে না, সিক হবে না, সুস্থ বাচ্চা থাকবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মায়েদের, বিশেষ করে প্রসূতি মায়েদের ভিটামিন ডির প্রয়োজনীয়তা, কেন ডিমান্ডটা বেড়ে যায়, সেটা ম্যাম খুব সুন্দরভাবে বলেছেন। আপনারা যারা শুনছেন, যে এই যে ভিটামিন ডির প্রয়োজনীয়তা বেড়ে যায়, এটা কিন্তু শুধুমাত্র শিশুর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে শিশুটি আগামী দিনে পৃথিবীতে আসছে, তার বোন ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার হার্ট ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, তার যে অর্গানগুলো আছে এবং ইমিউনিটি বুস্ট আপের জন্য কিন্তু ভিটামিন ডি রোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভিটামিন ডি। সুতরাং ভিটামিন ডি খাওয়ার ব্যাপারে কোনোভাবেই আমাদেরকে অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, খুব সুন্দরভাবে বলার জন্য। ম্যাম এবার যেটা আসতে চাই, যে পোস্ট মেনোপজ খুব কমন একটা ট্রানজিশন, একটা স্টেজ, যে একটা মা মেনোপোজে যখন চলে আসছে, প্রি মেনোপোজ থেকে পোস্ট মেনোপোজে চলে আসছে, এই সময় যে ট্রানজিশনাল যে চেঞ্জটা হয়, হরমোনাল যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জ সম্বন্ধে যদি একটু বলতেন, তখন তাদের সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ আসতে পারে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। মেনলি আসলে আমরা যখন মেনোপজ আসে, তখন এই আমাদের দেশে বয়সটা 51 থেকে আমরা ধরে নিই অ্যাভারেজ 51.2। তো ওই এজে এসে এস্ট্রোজেন লেভেল, ডিম্বাশয় তো কাজ করা বন্ধ করে দেয়, সামান্য পরিমাণ এস্ট্রোজেন তৈরি হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। তো এই এস্ট্রোজেন কমে যাওয়ার জন্য, এই হরমোন, এস্ট্রোজেন একটা হরমোন যেটা কিনা আমাদের বডির অনেক কিছুই কন্ট্রোল করে। তো দেখা যায় যে এটা করে গেলে খুব হট ফ্ল্যাশ, হঠাৎ করে খুব গরম লেগে যায়, তারপরে মুড ভেরিয়েশন হয়, এরকম এখন রেগে যাচ্ছি, এখন ভালো লাগছে, কেউ একটু জোরে কথা বললে মনে হচ্ছে মনে অনেক বেশি জোরে কথা বলেছে, বা সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়, অ্যাপিটাইট প্রবলেম হয়, এরপরে ঘুম, ডিপ্রেশন, এগুলো শুরু হয়। আর সবচেয়ে বেশি কঠিন যেটা সমস্যা শুরু হয় সেটা হলো হাড়ের সমস্যা, যেটা রিস্ট বোন ব্যথা, কোমরের হাড়গুলো ক্ষয়ে যাওয়া, হাঁটুতে ব্যথা হওয়া, মাংসপেশিতে ব্যথা হওয়া, এগুলো শুরু হয়ে যায়। তো অস্টিওপোরোসিস বলি আমরা সাইন্টিফিক্যালি, যদি বলি তাহলে বলি যে হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসকে আমরা যদি এটাকে, আমাদের অবশ্যই এটাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে গেলে আমাদের সবচেয়ে আগে প্রয়োজন ক্যালসিয়াম আর ভিটামিন ডি, যেটা আমরা সব যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এইটা খুবই প্রয়োজন। ম্যাম যে বলছিলেন যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের যে রোগটা,
এই রোগটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব কমন, ছেলেদেরও কমন, বাট মহিলাদের বেশি কমন আমরা দেখতে পাই। আমরা প্রতি বছর বিশ্ব অস্টিওপোরোসিস ডে বা ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস যেটাও পালন করে থাকি, সেলিব্রেট করে থাকি। তো অস্টিওপোরোসিসের এই ঝুঁকিটা আপনি যেটা বলছিলেন যে মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোন যেটা ডিম্বাশয় তৈরি করে সেটা তৈরি করতে পারে না, না তৈরি করার কারণে ভিটামিন ডি যে অ্যাবজর্পশন সেটাও অনেক বেশি কমে যাচ্ছে, এবং আলটিমেটলি তাকে বাইরে থেকে কিন্তু সাপ্লিমেন্টটা খেতে হয়। তো এই ক্ষেত্রে এরকম কেমন আপনারা পেশেন্ট পেয়ে থাকেন যারা এই ধরনের হাড় ক্ষয় বা এই ধরনের প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসে? কেমন ধরনের পেশেন্ট বা কি পরিমাণে পেশেন্ট আপনারা পেয়ে থাকেন? প্রচুর। এখন আমরা আমরা আমাদের দেশে কিন্তু এখনো গাইনি আর অপস দুটোই আমরা একই ডক্টর প্রেস জি জি ইয়ে করি, ডিল করি। কিন্তু অন্যান্য জি, দেশে দেখা যায় যে গাইনি পেশেন্টকে আলাদাভাবে ট্রিট করে। তারা ন্যাচারালি রাইট, শুধু গাইনি পেশেন্ট যখন দেখেন, তখন ওনারা যদি 40-50 পরে যে রোগ পেশেন্ট গুলো দেখেন সেগুলো পান। আর আমরাও ওরকম 50-50 পাই, মানে আমাদের বেশিরভাগ অ্যান্টিনেটাল চেক আপটা বেশি হয় তো। আর জি, গাইনি পেশেন্ট তো ওই তুলনায় কিন্তু একটু কম হয় যারা আমরা গাইনি এক্সপার্ট। কিন্তু এই গাইনি পেশেন্ট গুলোর মধ্যে কিন্তু আমরা 50%-এরও বেশি পেশেন্ট পাই এগুলা প্রবলেম নিয়ে। বিশেষ করে তো অনেকে পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচারও হয়ে যায়। এটা তো অনেক বেশি কষ্টের। এখন আমাদের দেশে প্রচুর হয় এরকম যে ফ্র্যাকচার, বেশি বয়স হয়ে গেছে, 70 ইয়ার্স এসে আরো বেশি ফ্র্যাকচার হয়ে যায়। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হলে সব আগে তো আমরা এস্ট্রোজেন দেই। এস্ট্রোজেনের পাশাপাশি আমরা কিন্তু ফুড, সানলাইট সবগুলোই বলবো। তারপরে ফর্টিফাইড ফুড যেগুলো আছে বাজারে পাওয়া যায়, আমাদের দেশে একটু কম পাওয়া যায়, সেগুলো তো খাবেন, মিল্ক খাবেন। এবং পাশাপাশি অবশ্যই অবশ্যই আলাদাভাবে ওনাদেরকে ক্যালসিয়াম বডিতে লেভেলটা কত, ভিটামিন ডি লেভেল কত, এটা চেক করে ঠিক যেটুকু ঘাটতি আছে সেই পরিমাণ আমাদেরকে দেওয়া উচিত। আর না দিলে কি হবে, আমরা অনেক কিছুই আমাদের মায়েদেরকে আমরা হারাবো, তাই না? এরপরে তাদেরকে আমরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি করব, অর্থোপেডিক্স ডক্টরের কাছে যাব, আবার গাইনির কাছে আসব। এভাবে তাদের লাইফ এক্সপেক্টেন্সি, আমরা যদি মনে করি যে উনি 80 বছর বাঁচবেন, 90 বছর বাঁচবেন, এক্সপেকটেশনটা কমে আসে। কিংবা ওনারা ডিসেবলড হয়ে যান, মারা গেলেন না কিন্তু কি হলো, ওনারা চলতে ফিরতে পারছেন না। তো এগুলো তখন হয় কি, ফ্যামিলির সবাইকে এই মায়ের পিছনে দৌড়াইতে হয়। কিন্তু এখনকার এই কর্মজীবী যারা মেয়েরা আছেন বা ছেলে বউরা থাকেন বা বাসায় থাকেন, তারা কিন্তু অনেক সময় এগুলো স্ট্রেস গুলো নিতে কষ্ট হয়ে যায়। তো ইট ইস বেটার যে আমি আমার মতো থাকি, আমি একটু সুস্থ থাকার চেষ্টা করি, আমার আশেপাশে সবাইকে সুস্থ রাখি। কিভাবে, যে আমি যেটা প্রয়োজন, সময় উপযোগী যে ওষুধ যেটা আমার লাগবে সুস্থ থাকার জন্য, বিশেষ করে এই বয়সে ক্যালসিয়াম, ভিটামিন ডি, রোদে যাওয়া, এগুলো আমরা যদি করি তাহলে আমরা পুরো ফ্যামিলির এক্সপেন্স কমাতে পারি, ফ্যামিলির স্ট্রেস কমাতে পারি, এবং নিজেকে সবচেয়ে আগে ভালো রাখতে পারি। হাঁটাহাঁটি করাটাও কিন্তু একটা এক্সারসাইজ, আমরা এটা এক্সারসাইজটা তো ইনক্লুড করতে পারি এর মধ্যে। জি। অনেক ধন্যবাদ ম্যাম, খুব ইম্পর্টেন্ট কিছু কথা আপনি উঠিয়ে নিয়ে এসেছেন আজকের ডিসকাশনে, যে অস্টিওপোরোসিস যেটা হাড় ক্ষয় রোগ, এবং সেটা সাধারণত মেনোপজের পরেই, যেটা আমরা পোস্ট মেনোপজ সেশনে আমরা সাধারণত বেশি দেখতে পাই, যেটা হাড় ক্ষয় হয়ে যায়, হাড়টা দুর্বল হয়ে যায়, এখান থেকে ক্যালসিয়াম বা উইথড্রল হয়ে যায়, এরকম একটা হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন ধরনের ফ্র্যাকচারের ঝুঁকিটাও বেড়ে যায়। তো ম্যাম, আপনি আমার সাথে একমত হবেন কিনা যে মেয়েরা কিন্তু রিলেটিভলি সন্তান লালন পালন, এখন তো অনেকেই কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা বিভিন্ন বাংলাদেশের অলমোস্ট সব প্রফেশনে মেয়েরা আছেন, তারা কিন্তু ওষুধ খাওয়ার ব্যাপারে একটু হলেও কিন্তু পুরুষের চেয়ে অমনোযোগী, বা একটু হলেও তারা ওষুধটা রেগুলারলি খেতে চান না। এই ব্যাপারে যদি ম্যাম একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি তো মহিলা, আমার মনে হয় না যে ওষুধ খাওয়ার ব্যাপারে খুব কষ্ট হলে ওষুধ খেতেই হবে। যখন কষ্ট হবে তখন তো খেতেই হবে। তারপরে আমি মনে করি ফ্যামিলি মেম্বার যারা আছেন ওরা ইনিশিয়েট করবে যে খাও, কারণ এটাই তো ফ্যামিলি বন্ধন না, একটা ঠিক। ফ্যামিলির বন্ধনই এটা। তো মেয়েরা ওষুধ খায় কম, হতে পারে যে অনেক কাজের মধ্যে থাকে। তো এখনকার আমার মনে হচ্ছে যে এখন যে দেখি এই 5-10 বছর 15 বছর দেখি অনেক সচেতন মেয়েরা, নিজেদের প্রতি প্রতি অনেক সচেতন। আপনি দেখেন, খেয়াল করে অনেক সচেতন মেয়েরা। ওকে, ওকে। তো এখনকার যুগে আমাদের যে এই কর্মব্যস্ততার মাঝেও হলেও আমাদেরকে অবশ্যই ওষুধ খেতে হবে, ভালো থাকতে হবে, ফ্যামিলির জন্য, দেশের জন্য, সমাজের জন্য অবশ্যই বড় বড় রোল প্লে করতে হবে। রোল প্লে করলে আমাদের সমাজটা চেঞ্জ হবে। ম্যাম, যেটা আপনি বলছিলেন যে পোস্ট মেনোপজের কারণে হট ফ্লাশ বা মুড সুইং এর যে প্রবলেমগুলো আপনি বলছিলেন, এই হট ফ্লাশটা যে হচ্ছে ম্যাম, এই ব্যাপারে যদি বলতেন যে এই ধরনের প্রায় কিন্তু আমরা দেখতে পাই যে একটু হলে আপনি বলছেন যে খুব সহজে শর্ট টেম্পার হয়ে যাচ্ছে, বা তারা একটু রেগে যাচ্ছে, তাদের অ্যাপেটাইট কমে যাচ্ছে, এবং ইনসোমনিয়া, যে ঘুমটা তাদের ঠিক মতো হচ্ছে না, এই ব্যাপারটা যদি একটু বলতেন না। আচ্ছা, থ্যাংক ইউ।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এস্ট্রোজেন লেভেল যখন হঠাৎ করে কমে যায় তখন এই জিনিসটা হয়। তো এটার জন্য আমরা বিভিন্ন ফুড গুলোকে ইম্পর্টেন্স দিই বেশি, যে রঙিন ফল শাকসবজি খাওয়া, তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া, সময় মতো ঘুমাতে যাওয়া। অ্যাটলিস্ট রাত্রে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। 8 ঘন্টা এনাফ, 10 ঘন্টা অনেক সময় পারা যায় না। আর লাইফে একটা রুটিন আনতে হবে, লাইফস্টাইল চেঞ্জ বলি আমরা এটাকে। যে আমি যেইভাবে আগে থাকতাম, আগে চলতাম, ওরকম স্পিডে কিন্তু আমি দৌড়াতে পারবো না, বা ওই স্পিডটা কমিয়ে দিয়ে এবং কিছুটা বিশ্রাম নেওয়া। আর এসিআরএমস বলি আমরা একটা কিছু, মানে যেগুলোর মধ্যে, এটা কোনো ওষুধ না, বিভিন্ন টাইপের লিগিউম খাওয়া, মানে নাটস খাওয়া, তারপর রঙিন ফল সবজির কথা তো আমি বললামই। আর এটাই, এগুলো করলে, লাইফস্টাইল চেঞ্জ করলে, একটু এক্সারসাইজ করলে, আর পাশাপাশি তো কিছু ওষুধ খেতেই হয়। তার মধ্যে প্রাধান্য দিব আমি মাল্টিভিটামিনস, এবং তার সঙ্গে ক্যালসিয়াম আয়রন তো অবশ্যই, এটা তো অস্বীকার করার কিছু নেই। ভিটামিন ডি তো অবশ্যই লাগবে, এটা তো বারবারই বলছি। জি আজকে ম্যাম। আমাদের প্রোগ্রাম তো আর হেডিং তো এটা, এই জন্য জি কথায় ম্যাম। এটাই এসে যাচ্ছে বেশি আসলে। রাইট, ঠিক আছে ম্যাম। আমরা শুনছিলাম যে এই পোস্ট মেনোপজের কারণে অস্টিওপোরোসিস বা হট ফ্লাশ বিভিন্ন ধরনের ডিজিজে আমাদের মায়েরা সাফার করে, বিশেষ করে অস্টিওপোরোসিস খুব ঝুঁকির একটি কারণ ম্যাম বলছিলেন। ম্যাম আমরা একটু দর্শকদের বিভিন্ন ধরনের কোশ্চেন বা কমেন্টস করেছেন, জি। সেই কমেন্টস গুলো একটু বলতে যাচ্ছি। মাহাদি আহমেদ স্যার এন্ড ম্যাম, আসসালামু আলাইকুম, সানাওয়ার ইরানি ইজ ওয়াচিং। মাহাদি আহমেদ, ডায়াবেটিক মায়েদের ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন বা যদি একটু বলতেন, যে যারা মা হতে যাচ্ছে তাদের যদি ডায়াবেটিস হুম, থাকে সেক্ষেত্রে যদি একটু ছোট্ট করে উনি ইনস্ট্রাকশন জানতে চাইছেন যে ওনাকে কি কি অ্যাডভাইস দিতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আসলে ডায়াবেটিস একটা এমনই রোগ, সেটা বডির কিন্তু সবগুলো অর্গানকে টাচ করে না। যেরকম চোখ থেকে আরম্ভ করে একদম পায়ের পর্যন্ত সব অর্গান টাচ করে, লিভার, সবকিছু। তো ডায়াবেটিস প্রেগনেন্সিতে আসলে অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি আমরা মনে করি। এই কারণে, আর কত বছর ডায়াবেটিস আছে, যদি 5 বছরের বেশি ডায়াবেটিস হয় অবশ্যই বেশি ঝুঁকিপূর্ণ। এবং ডায়াবেটিসে কি হয়, যদি আমরা কন্ট্রোলে না রাখি, হেমোগ্লোবিন A1C আমরা করে দেখি যে লাস্ট 3 মাস তার কন্ট্রোলে ছিল কিনা। এখন যদি দেখি যে হ্যাঁ কন্ট্রোলে আছে, তা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিকের ট্যাবলেট আমরা খেতে বলতে পারি না। আমরা সবসময় ডায়াবেটিস যদি আমরা 7.8 হয়ে যায়, 7.4 ক্রস করে যায়, আমরা ইনসুলিন দিব পেশেন্টকে। ইনসুলিন ইজ দ্য বেস্ট এখন ফর দ্য মাদার, মানে মায়ের জন্য এবং বাচ্চার জন্য। বেশি আমরা চিন্তা করি কি, যে মায়ের থেকে আমরা বাচ্চার চিন্তাটা আমরা বেশি করি। কেননা বাচ্চা এখানে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক। মানে এমনকি তার ব্রেনের ডিফর্মিটি, তারপরে তার বোন ডিফর্মিটি, তারপরে তার কার্ডিওভাস্কুলার মানে হার্ট এবং লাংস এর ডিফর্মিটি, এবং তার গাট ডিফর্মিটি। তার মানে ডিফর্মিটি বলতে কি, যে স্বাভাবিক না, অস্বাভাবিক। তো এই যে এতগুলো অস্বাভাবিকতার যে একটা ভয় ভীতি, যে একটা আমি একটা বাচ্চা নিচ্ছি, সেই বাচ্চাটা বিকলাঙ্গ, তার মানে সেই বাচ্চাটা আমার সারা জীবনের জন্য আমার উপরে একটা বার্ডেন, আমার উপরে একটা অনেক, কি বলবো এটা বার্ডেনের বোঝা বাংলা, বোঝা বোঝা, বোঝা। হ্যাঁ, বোঝা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যেন এভাবেই যেন প্রত্যেকটা 2 সপ্তাহ অন্তর অন্তর ব্লাড সুগার করা, যদি বাড়ে তাহলে ইনসুলিনের মাত্রা বাড়ানো। এখন তো ইনসুলিন, মিক্সড ইনসুলিন, অনেক কিছুই পাওয়া যায়। তো ডায়াবেটিসের জন্য অবশ্যই অবশ্যই একটা স্পেসিফিক্যালি একটা এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়াবেটিস গাইনোকোলজিস্টের সঙ্গে মিলে চিকিৎসাটা করতে হবে। দুইজন মিলে চিকিৎসা করতে হবে, একজন এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসা দিবেন আর ডায়াবেটিশিয়ান গাইনোকোলজিস্ট চিকিৎসা দিবেন। তো ওনারা সাধারণত যেটা করেন, ওনারা ডায়েটটাকে ঠিক করে দেন আর ইনসুলিনের ডোজটাকে ঠিক করে দেন। আর আমরা কি করি, মা বাচ্চাটাকে চেক আপ করি, বা আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি 6 মাসের সময় বা 5.5 মাসের সময়, যে বাচ্চাটার কোনো জন্মগত কোনো ডিফেক্ট আছে, নিয়ে জন্মাবে কিনা। এটা দেখার সুযোগ এখন বাংলাদেশে অনেক আছে। এছাড়া আরো কিছু টেস্ট করা হয় দেখার জন্য যে বাচ্চাটা বিকলাঙ্গ হবে কিনা, কোনো ডিফেক্ট নিয়ে আসবে কিনা। এটা দেখার জন্য কিন্তু, এটা দেখতেই হয় ডায়াবেটিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যেটা সমস্যা হয় ডায়াবেটিসে, সেটা হলো প্রথম কথা, বাচ্চা নষ্ট হয়ে যায় প্রথম আর্লি 3 মাসের মধ্যে। এরপরে দেখা যায় যে বাচ্চা বাড়ছে না, অথবা অনেক বড় হয়ে গেছে, অথবা অনেক বেশি পেটের মধ্যে পানি চলে এসেছে। হ্যাঁ, তারপরে আরো যেটা হলো, বাচ্চা হঠাৎ নড়া বন্ধ করে দিচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা। তো এই কারণে এটা একটা ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বলা হয় ডায়াবেটিসটাকে। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি ম্যাম, দর্শক আপনি হয়তো বা জি আপনার জি। প্রশ্নের উত্তরটা খুব ভালো হ্যাঁ। মতোই পেয়েছেন। অনেক ধন্যবাদ ম্যামকে।
জেবুনেসা পারভিন ওয়াচিং, মারুফ রহমান আপনাকে ধন্যবাদ। বিনম্র শ্রদ্ধা ম্যাম। সেলিম মাহবুব জানিয়েছেন আপনি অনেক প্রিয় মানুষ তাদের জন্য। অনেকেই খুলনা থেকে দেখছেন আপনাকে। মাহবুব রিশা জাস্ট স্পিচলেস, প্রাউড অফ ইউর ম্যাম। আরো অনেকেই আপনাকে শুভকামনা জানিয়েছেন। সানোরা ইরানি আরেকটি প্রশ্ন করেছেন ম্যাম, যে অস্টিওপোরোসিস হলে কি কি খাবারগুলো খেতে হয় বেশি করে এবং কি কি ওষুধগুলো উনি খাবেন, যদি একটু আবার একটু বলতেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে অস্টিওপোরোসিস যদি হয়েই যায় সেটা দেখার জন্য তো টেস্ট করবো আমরা। হলে আমরা যেটা ইম্পর্টেন্স যে বিনা পয়সায় যেটা পাওয়া যায় সানলাইটে তার যেতে হবে। আর কিছু এক্সারসাইজেস কিন্তু প্রয়োজনের পাশাপাশি। আর খাবার তালিকায় অবশ্যই আমাদের এই যে আমি যেটা বললাম যে ফ্যাট পার্ট অফ দ্য ফিশ, এটা মানে আমি বলবো বাংলায় বলতে গেলে যে মাছটায় আমরা বেশি তেলযুক্ত মাছ, সেটার মধ্যে আমরা ভিটামিন ডি পাবো, ক্যালসিয়ামও পাবো। আর এর পাশাপাশি যে খাবারগুলোর কথা আমি প্রথম দিকে বলেছিলাম, আমি আবারও রিপিট করছি, সেটা হলো যে কলিজা খেতে হবে। আর তার পাশাপাশি আমরা আরো ফুড যেগুলো বলেছি সেটার মধ্যে আছে হলো দুধ, তারপরে চিজ, পনির যেটা, ইয়োগার্ট মানে দই। আর আরো আমি বললাম যে এখন আমাদের দেশে কিন্তু অনেক মাশরুম পাওয়া যাচ্ছে, এটা তো পাই। আর ফর্টিফাইড যে ফুড গুলা, সামুদ্রিক মাছ এটা। আর একটা হলো যে ফুড জুস, এগুলো কিন্তু মিল্ক কিন্তু ফর্টিফাইড লেখা থাকে উপরে যে হ্যাঁ ওটাকে অ্যাডেড আছে ভিটামিন, ওগুলো আমরা ওই ফুড প্রোডাক্টস গুলো খাবো। আর সবচেয়ে বেশি দরকার যেটা যে এভরিডে আমি ক্যালসিয়াম অবশ্যই নিব। অ্যাটলিস্ট আমাদের বডিতে দরকার ক্যালসিয়াম, আমরা খাবার থেকে পাই 500, বডিতে দরকার হলো 1500, মিনিমাম 1500, তাহলে 1000 মানে দুটো 500 করে ট্যাবলেট পাওয়া যায় ক্যালসিয়াম বাজারে। তো ওইটাতে আমরা কি করতে পারি, 2 ভাগে ভাগ করে দিনে 2 বার ক্যালসিয়াম খাবো। আর তার সঙ্গে ভিটামিন ডি যদি থাকে অ্যাডেড, তাহলে ইট ইজ ভেরি গুড, ভেরি গুড। তো এটা প্লাস একটা ক্যালসিয়াম পাওয়া যায় যেটা সপ্তাহে একটা খেতে হয়, অনেক সুবিধা। বা ভিটামিন ডি একটা পাওয়া যায় যেটা সপ্তাহে একটা খেতে হয়, ভিটামিন ডি 3 বন বা এই ধরনের নাম, অনেক নামেই আছে, এই যে আপনাদের এই নাবানাতেও আছে। তো এই ধরনের D3 বন, ক্লিনিক্যাল ডি, এগুলো আমরা যদি রেগুলারলি খাই তাহলে সমস্যা হওয়ার কথা না। এখন তো ম্যাম আমরা ন্যাচারাল ক্যালসিয়াম সোর্স বা ভিটামিন ডি পাচ্ছি সমুদ্র থেকে, এগুলো আসে সিকাল থেকে, এগুলো আসে, এগুলো রাদার দ্যান আরো বেটার আর্টিফিশিয়াল এর চেয়ে। এই জন্য আজকে নাভানা ফার্মাসিউটিক্যাল স্পন্সর করেছে কিন্ডিক্যাল ডি, ভিটামিন D3 এবং কিন্ডিক্যাল ডিএক্স নামে বাজারে পাওয়া যায়। নাভানা ফার্মাসিউটিক্যালস কে ধন্যবাদ। ম্যাম যদি একটু বলতেন যে আপনি যেটা বলছিলেন যে ডিফর্মিটি, যে বাচ্চাদের ডিফর্মিটি গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে মানে আপনারা তো আলট্রাসোনোগ্রাফ করে থাকেন, কি ধরনের মানে কখন কখন তারা আলট্রাসোনোগ্রাফের জন্য আসবে এবং দেখে তারা ডিফর্মিটি গুলো চেক করে নেবে, এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, মেইনলি বাচ্চাদের তো হওয়ার পরে, জন্মানোর পরে কিন্তু রিকেটস তো এখন আর এত কমন না। আর বাচ্চা যখন মায়ের জরায়ুর মধ্যে থাকে তখন কিন্তু আমাদের খুলনার কথা বলবো এবং সারা বাংলাদেশে কিন্তু 18 সপ্তাহ পরেই বলতে পারে। তো খুলনা এখনো পর্যন্ত অত হাই লেভেলের মেশিন কিন্তু আসে নাই। তো আর আমাদের এই আঞ্চলিক এই দিক থেকে ঢাকাতে অনেক মেশিনারিজ আসছে যেটা কিন্তু আরো আর্লি ডিটেক্ট করতে পারে, 16 সপ্তাহে বলে দিতে পারে। তো 16 থেকে 24 সপ্তাহের মধ্যেই বলা যায় যে বোনস, হাড়ের কোনো একটা লং বোন হতে পারে, সেটা হাতের হাড় কিংবা পায়ের যেটা, ওগুলো কিন্তু ডিফেক্টিভ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অ্যাবসেন্ট বোনও হয়ে যায়। আবার দেখা যায় যে কার্ডিয়াক প্রবলেম হাড়ে তো আছে, হার্টেরও দেখা যাচ্ছে, কিংবা অনেক সময় অ্যাবডোমেনের স্কিনটা ডেভেলপ করে না। এরকম বিভিন্ন রকমের ডিফর্মিটি কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করলে, এই যে যদি আমি বলবো যে সেন্ট্রাল ছাড়া মানে বাইরে যে ডিভিশন গুলো আছে, এই ডিভিশন গুলোতে একটু আল্ট্রাসাউন্ড আমরা একটু পিছিয়ে আছি। মেশিনারিজে বলেন বা আমাদের যারা আল্ট্রাসাউন্ডোলজিস্ট আছেন, ওনারা তো ওই রকম 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে একটা আল্ট্রাসাউন্ড করার মতো এখনো পরিবেশ আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। অবশ্যই পারবো, অতি শীঘ্রই পারবো। তো সেসব ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই 24 উইকস এর মধ্যে একটা কনজেনাইটাল অ্যানোমালি স্ক্যান বলে, এটা ডক্টরই লিখবে, এটা করিয়ে নিলে আপনি বুঝতে পারবেন।
ম্যাম যেটি বলছিলেন যে এই আলট্রাসোনোগ্রাফি কনজেনিটাল অ্যানোমালিস খুবই কমন একটি প্রবলেম, যেটা অনেক বাচ্চাদেরই আনফরচুনেটলি এটা হয়ে থাকে। বিশেষ করে আমরা ম্যাম হার্টের কথা বলছিলেন, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, যেটাকে আমি আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এরকম বাচ্চাও কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এছাড়াও আরো স্পেশাল চাইল্ড তো আছেই, সেগুলো হয়ে থাকে। অবশ্যই কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে কিনা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে এটা দেখে নিতে পারবেন। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আমরা যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন ধরনের স্টেজ আমরা বলি, যে একটা প্রেগনেন্ট মা হচ্ছে, তারপরে ল্যাকটেটিং মাদার হচ্ছে, এরপরে পোস্ট মেনোপজ সেশন হচ্ছে, এই সময় যদি ম্যাম আপনি যদি ক্যালসিয়াম ভিটামিন ডি কথা যেটা আজকে স্পন্সর করা হয়েছে কিন্ডিক্যাল ডি, এই ডোজটা সম্বন্ধে যদি একটু বলতেন যে কোন কোন স্টেজে কি পরিমাণে তারা এই সাপ্লিমেন্ট গুলো ইনটেক করবে। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে আমি বলবো যে সেকেন্ড ট্রাইমেস্টার, যেটা মানে মাঝখানে যে 3 মাস, আমরা তো 9 মাস ভাগ করি, প্রথম 3 মাস, মাঝের 3 মাস আর শেষের 3 মাস। তো মাঝের 3 মাস যে ওই সময় থেকে আমরা শুরু করলে ভালো হয়। ওই সময় থেকে যদি আমরা ক্লিনিক্যাল ডিটা দেই, আমরা 1-2টা করে খেতে পারলে ভালো হয়। বেশি যদি উনি ওনার কনস্টিপেশন কিংবা বমি ভাব না হয়, তো 2টা খেলে একটা অ্যাবজর্পশনটাও ভালো হবে, প্লাস 500 1000 আর খাওয়ার থেকে আসতেছে 1000, তাহলে 1500 আমার হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি নিডটা ডিমান্ডটা ফুলফিল হয়ে যাচ্ছে। তো এটাই বলবো যে 2টা করে খাওয়া দরকার। এবং ল্যাকটেশনাল পিরিয়ডে, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে যে প্রথম 6 সপ্তাহ আমরা বলি যে অবশ্যই অবশ্যই ক্যালসিয়াম খেতে হবে। এবং আমরা তো, আমি মনে করি যে একটা মেয়ে সব সময়, যখন সে 30 ক্রস করলো, তারপর থেকে প্রেগনেন্সি হোক না হোক, বিয়ে হোক না হোক, তার ক্যালসিয়াম লেভেলটা তার ঠিক রাখা দরকার। এখন সেই ক্যালসিয়াম লেভেল এবং ভিটামিন ডি লেভেল ঠিক রাখতে হলে প্রত্যেককেই কমপক্ষে রাত্রে 1টা করেও যদি আমি ক্যালসিয়াম খাই, তাহলে আমার জন্য অনেক অনেক ভালো জিনিস ভবিষ্যতে বয়ে নিয়ে আসবে। ভবিষ্যতে আমার হাড়ের সমস্যা বা হাঁটাহাঁটি করতে পায়ে ব্যথা, একটুতেই টায়ার্ড হয়ে যাওয়া, এগুলো থাকবে না। সেই জন্য সচেতন ভাবে যদি আমরা ক্যালসিয়াম খাবারে প্লাস ফর্টিফাইড মিল্ক, ফুড, সিরিয়ালস এগুলো খাই, এবং পাশাপাশি আমরা ক্লিনিক্যাল ডি খাই, তাহলে অনেক বেটার, লাইফটা অনেক স্মুথ হবে, বেটার হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ম্যাম যেটা জানতে চাচ্ছিলাম, যে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যারা ম্যাম মা হতে যাচ্ছেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন, মা অলরেডি মা হয়ে গিয়েছেন অথবা গর্ভবতী অবস্থায় আছেন, তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনার, সেই সাজেশন গুলো আমরা একটু জানতে চাচ্ছি, কিভাবে তারা তাদের এই প্রসিডিওরটাকে কমপ্লিট করবে। একটা মা হতে গেলে আসলে এখন তো কোভিড সিচুয়েশন, করোনা এখনো ভাইরাসের আমরা প্রকোপের মধ্যে আছি। জি, তো আমি এটা বলতে পারবো, এখন যে পেশেন্টরা আসে, আমরা কিন্তু ডক্টররাও একটু ঝুঁকি নিয়ে ওদেরকে একটু ডিস্টেন্স থেকে দেখার চেষ্টা করি। রাইট। তো সেভাবে তারও কিন্তু প্রতি সময় তার যে মাস্ক পরা, তারপরে যে যদি করোনায় না আক্রান্ত হয় তার জন্য তার গ্লাভস পরা, যদি গ্লাভস পরতে না চায় তাহলে কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হাতটাকে সুন্দরভাবে ধোয়া, এবং বাসার মধ্যেও একটা ডিস্টেন্সিং তৈরি করা। আর মাস্কের ব্যাপারে আমি স্পেশালি বলবো যে মাস্ক পরলেই হবে না, কোন মাস্কটা আমি পরবো এবং একটা মাস্ক কদিন পরবো, তারপরে মাস্কের পাশে ফাঁকা থেকে যাচ্ছে কিনা, ভিতর দিয়ে এয়ার পাস করছে কিনা, এগুলো আমাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কারণ এখন আমরা কোভিড সিচুয়েশন মানে একটা ডেডলি সিচুয়েশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো জায়গায় বাদ নেই মনে হয় যে কোভিড করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। শত শত লোক, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স পিপল আর ডাইং, মারা যাচ্ছে। তো ন্যাচারালি জি, আমরা এই কোভিড সিচুয়েশনে এসেই যাই কথাটা, সে যে জি, প্রেগনেন্সি হোক না হোক। তো এছাড়া যেহেতু করোনা ভাইরাসের ইয়ে চলছে, আমরা কিন্তু প্রেগনেন্সি যে টিকাগুলো, এগুলো কিন্তু সময় মতো নিয়ে নিব। তো আমরা জি, যে একটা যেটা করি, টিকাগুলো নিতে গেলে আমরা সাধারণত যেটা বলি যে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাও। তো ওখানে যে সময় একটা ভিড়টা কম থাকবে এবং ডিস্টেন্সিং করে ওখানে বসা, এই সিস্টেম গুলো ওখানে আছে। তো ইঞ্জেকশনটা যেন নেওয়া হয়, ভুল না হয়। আর যদি দেখা যায় খুব বেশি সমস্যা না থাকে, তাহলে প্রতি মাসে ডক্টরের কাছে এই সময় যাওয়ার দরকার নেই। অন্য সময় আমরা বলি যে মাসে একবার দেখাও, কিন্তু আমার মনে হয় একটু গ্যাপ দিয়ে ফোনে কথা বলে এভাবে একটু ঝুঁকি নিয়ে টেলিমেডিসিনের নেওয়াটা মাধ্যমে, ভালো। জি, টেলিমেডিসিনের মাধ্যমে। যদি সম্ভব হয়, হ্যাঁ, এটা বেশি ভালো হয়। জি ম্যাম, যদিও এটা আজকে রিলেভেন্ট না, তারপরে জ্বরেওতে ক্যান্সার, এটা খুব হুম, কমন জি, ঘটনা আর কি। যদি এ ব্যাপারে যদি একটু সতর্কতামূলক অ্যাডভাইস দর্শকদের উদ্দেশ্যে দিতেন। থ্যাংক ইউ। আসলে জরায়ু ক্যান্সারের কিন্তু একটা বয়স থাকে, অনেক সময় আমরা বলি যে ওল্ড এজে হয়, কিন্তু ইয়াং এজেও কিন্তু হয়। তো কারণটা যেটা বলবো সেটা হলো আর্লি ম্যারেজ।
অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বাচ্চা নেওয়া, হ্যাঁ, তা এইটার জন্য কিন্তু অনেক একটা বিরাট আর একটা হলো কারণ, সেটা যে বাচ্চা নিচ্ছে, ঘন ঘন বাচ্চা নিচ্ছে, অনেক বাচ্চা। আর মেনলি আরো বেশি সমস্যা হোয়াইট ডিসচার্জ যাদের হয়, বা ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে যে মায়ের হয়েছে, খালার হয়েছে, ওরাই বেশি প্রোন থাকে এই ক্যান্সারের ব্যাপারে। বেশি তাদের এটা হয় জরায়ুর ক্যান্সারটা, এটা তো জরায়ুর মুখের ক্যান্সার। তো আমাদের একটা ভায়া টেস্ট বলে, ভ্যাজাইনাল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড। এটা কিন্তু প্রতিটা মেডিকেল কলেজে, স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন ডিভিশনাল হেলথ কমপ্লেক্স গুলাতে কিন্তু ভায়া টেস্ট করার সুযোগ রয়েছে মহিলাদের। তো এটা হলো আমরা করি যে বয়সটা আমরা 35 থেকে শুরু করে একদম 55 বছর পর্যন্ত এই মহিলাদের আমরা জরায়ুর মুখে এই পরীক্ষাটা করি, করে দেখি যে ওখানে কোনো ঘা আছে কিনা। এখন মহিলা বুঝবেন কেমন করে? উনি বুঝবেন মেনলি দেখা যায় যে রক্তস্রাব হয় হঠাৎ হঠাৎ, আর একটা হলো সাদা স্রাব প্রচুর পরিমাণ হয়। এই দুটো দিয়েই মেনলি, আর গন্ধযুক্ত স্রাব হলে, এই তিনটা পয়েন্টেই ওনারা বুঝে যান, তখন ওনারা ভায়া টেস্ট করেন। এমনিতেই আমরা ভায়া টেস্ট সবাই করতে পারি, এবং এটা সবখানেই বিনামূল্যেই করা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য। ম্যাম, একজন দর্শক আরেকটু জানতে চেয়েছেন যে উনি অস্ট্রেলিন নামক একটি ওষুধ খাচ্ছেন অস্টিওপোরোসিসের জন্য। এই অস্টিওপোরোসিস ওষুধটা উনি সপ্তাহে কতদিন খাবেন? আচ্ছা, কত মিলিগ্রাম এটা আছে এটার মধ্যে? কোন দেশের ওষুধ এটা? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের ওষুধ। হ্যাঁ, তো কত মিলিগ্রাম করে আছে সেটা দেখতে হবে। এটা 500? বলেনি, বাট 500, হ্যাঁ, মানে যদি 500 মিলিগ্রামটা থাকে, 500 মিলিগ্রাম থাকলে তো আমরা 2টা করে খাবো। আর 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট হলে সপ্তাহে একটা করে খাবো। আর মানে ক্যালসিয়াম 20,000 ভিটামিন হলেও ডি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20,000 হলে ডেলি একটা করে খাওয়া যাবে। আর সপ্তাহে একটা করে, যেটা ওটা কিন্তু 7টার বেশি খাওয়া যায় না প্রথমেই, তারপরে কন্টিনিউ করতে হয় নর্মাল ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে বা ভিটামিন ডি দিয়ে। ওকে, ওকে, ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকার জন্য, এবং এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, মায়েদের ভিটামিন ডির প্রয়োজনীয়তা, সে সম্পর্কে বিস্তারিত আপনি আলোচনা করেছেন। অনেক মায়েরা, অনেক দর্শকরা উপকৃত হয়েছেন। আজকের সায়েন্টিফিক পার্টনার ছিল নাভানা ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই ক্লিনিক্যাল ডি। আর ম্যাম, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ যারা এই প্রোগ্রামের সাথে সংযুক্ত ছিলেন। আমরা সবসময় ফিজিশিয়ান টোনের মাধ্যমে চেষ্টা করি খুব কমন টপিকস নিয়ে কথা বলতে, যাতে আমরা সবার সাথে ইন্টারেক্ট করতে পারি এবং মানুষের যেন এটা খুবই হেল্পফুল হয়। যারা আমাদের বিশেষজ্ঞ অতিথি হিসাবে আসেন, তারা যেন তাদের যে কথাগুলো, তাদের যে অ্যাডভাইসগুলো আমরা সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে পারি। তো সবাইকে রিকোয়েস্ট করবো ফিজিশিয়ান টোনের সাথে থাকবেন। ম্যাম, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, লাস্ট কমেন্টস, আপনার অনুষ্ঠান, হ্যাঁ, আপনার লাস্ট কমেন্টসটা আমরা শুনতে চাবো দর্শকদের উদ্দেশ্যে এবং ফিজিশিয়ান টোনের উদ্দেশ্যে। তো আমি নাভানাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে চুজ করার জন্য, যে আমি এখানে এসে আপনাদের মাধ্যমে আমার সাধারণ মায়েদের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে আমার যে এক্সপেরিয়েন্স, সেটাকে আমি শেয়ার করতে পারলাম। এই জন্য আমি নাভানাকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ডক্টর ইমতিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত করার জন্য। সবার সঙ্গে একটা সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে যে আমরা যে মায়েদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করছি, সমাধান দিতে পারছি, এবং এই কোভিড সিচুয়েশনে এইভাবে আমরা ওয়েবিনারে এসে বা জুমে এসে যে আমরা যে প্রোগ্রামগুলো করছি, আমি মনে করি যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সমাজের জন্য, আমাদের মায়েদের জন্য, এবং বিশেষ করে আমাদের পুরো দেশের জন্য। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মনে হয়, এবং আমি আশা করি আপনারা প্রায় এই অনুষ্ঠানগুলো করবেন যাতে সবাই উপকৃত হয়। তো ধন্যবাদ জানাতে চাই সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই আশা করি। এবং কোভিড থেকে যেন আমরা, আল্লাহ আমাদেরকে সহজে পথ দেখিয়ে দেন, আর আমরা মেনে চলি কোভিড এর যে কথা, 3টা কথা, ডিস্টেন্সিং, ওয়াশিং এন্ড মাস্ক। এই 3টা কথা এই মাস্কের সপ্তাহে আমি সবার কাছে অনুরোধ করব যে করোনা ভাইরাসের প্রতিরোধে যেন আমরা অনেক অনেক সচেতন ভাবে আমাদের দেশটাকে অনেক তাড়াতাড়ি ভাবে সুস্থর দিকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ম্যাম। ম্যাম, অসংখ্য ধন্যবাদ এই সামাজিক সচেতনতা সম্বন্ধে বলার জন্য, যে আমরা আসলে কোভিড এর মধ্যে একটা খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন পার করছি। সবাইকে সতর্কতার সাথে জীবন চালানোর জন্য রিকোয়েস্ট করব, এবং সবসময় ফিজিশিয়ান টোনের সাথেই থাকবেন। আমরা এরপরে আবার নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। এর মধ্যে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ফিজিশিয়ান টোনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।